ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠুঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। মা আমি বুঝতে পারছি না যে এখানে এত চিন্তা ভাবনা করার কি আছে। না থাক মা, আমি বুঝেছি, আমি বুঝতে পেরেছি যে আমার অফিসে যাওয়াটা তোমার পছন্দ নয়, তাই তো? না না, আচ্ছা সেটা কেন হবে? মা তুমি কেন বুঝতে পারছো না? আমাকে আমাকে অফিসে না পাঠালে আমার আমার কত ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রিমি, তুমি তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি তোমাকে অফিসে যেতে বারণ করছি না। আচ্ছা আমি কেনই বা বারণ করব? আমি আমি এটা চাই না রিমি, আমি চাই না যে তোমার জীবনটাও আর 5টা মেয়ের মতো রান্নাঘরেই শুরু হোক আবার রান্নাঘরেই শেষ হয়ে যায়। বিশ্বাস করো মা, আমি চাই না এটা। আসলে আমি বলছিলাম যে সবে বিয়ে হলো তো, এর মধ্যেই মানে আজকেই তুমি অফিস যাবে এইটা? মা আমি যতদূর আপনাকে চিনেছি, মানে আমার মার সঙ্গে আপনি যখন কথা বলছিলেন তখন আমি বুঝলাম যে আপনি সব শাস্ত্র মানেন। হ্যাঁ বলেছি, আমি বলেছি, কিন্তু কেন বলেছি সেটা জানো? আমি এই কারণে বলেছি যে তোমার মা বাবা যাতে এ বাড়িতে আসতে কোনো দ্বিধাবোধ না করে। তাও দেখো, সেই তোমার মা আমাদের বাড়িতে আসতে অস্বস্তি বোধ করছেন। ওকে ফাইন, আমার মা বাবার যদি এখানে আসতে প্রবলেম হয় দেন আমি না হয় অফিস থেকে মার কাছে চলে যাব। মা সে কি, এ আবার কি কথা? হ্যাঁ, অষ্টমঙ্গলার আগে তুমি একা একা তোমার বাপের বাড়ি যাবে? হ্যাঁ, কেন? এনি প্রবলেম? না না, প্রবলেম হবে কেন? আসলে আসলে অষ্টমঙ্গলার আগে একা একা তুমি বাড়ি যাবে তো, সেটার জন্য। মা আপনি তো এক্ষুনি বললেন যে মা মেয়ে দেখা হওয়ার সময় শাস্ত্র কোনোদিনও বাধা হয়ে থাকতে পারে না, তাহলে এখন কেন এসব কথা বলছেন বলুন তো? হ্যাঁ বলেছি আমি বলেছি কথাটা, কিন্তু রিমি, শাস্ত্রের ভয় ছাড়া আর একটা ভয় আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে লোকজনের সমালোচনা। এই যে তোমার বিয়ের পর অষ্টমঙ্গল ছাড়া এখন তোমার অষ্টমঙ্গল হয়নি, অথচ তুমি তোমার বাপের বাড়িতে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ। তোমার বাড়িতে তো আত্মীয় স্বজন আছে, তারা 5 জনে 5টা কথা বলবে, তাই না? তাছাড়া মঙ্গল অমঙ্গল বলে একটা কথা আছে মা, এটা ভুললে হবে না। তুমি কোনো চিন্তা করো না মা, আমার রিসেপশনের পরে আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন নেই। আমার বাড়িতে আমার মা বাবা একা রয়েছে, তাই জন্য আমি যে মার বাড়িতে যাচ্ছি সেটা কেউ জানতে পারবে না। কিন্তু তুমি কিন্তু কি মা? ছাড়ো, আমি সব বুঝেছি। যত নিয়ম কানুন সবকিছু মেয়েদের বেলা, ছেলেদের বেলা কিচ্ছু নেই। আরে না রে বাবা, হ্যাঁ না, নিয়ম কানুন দুজনের জন্য, কেন ছেলে মেয়ে আলাদা হতে যাবে? ও তাই? হ্যাঁ, তাহলে এই যে সকালবেলা তন্ময় অফিসে গেল, কই তুমি তো বারণ করলে না? না বুঝেছি, আসলে আমি তোমার নিজের মেয়ে নই তো। তোর কি মনে হচ্ছে মিথ্যে বলছি? মন থেকে বলছো? মন থেকে বলছি। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ মা। বিশ্বাস করো, তুমি যদি আজকে আমাকে পারমিশন না দিতে না, তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেত। আই লাভ ইউ, লাভ ইউ আর লাভ ইউ। থ্যাংক ইউ।
বলে বাবারে 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 বাবা বাবা, আমি কি কখনো পারি? আমার মেয়ে কষ্টে থাকুক, দুঃখে থাকুক। আমি জানি তো তুমি আমার লক্ষ্মী সোনা মা। তুইও আমার লক্ষ্মী সোনা। বস, আমি তোর জন্য ভাতটা বেড়ে আনি। ভাত ফাত খাবো না, তুমি আমাকে একটু ব্রেড দাও, আমি বাবা তাড়াতাড়ি বেরোবো। এটা কি করছিস? খুলছি না, আমি তোমার সব কথা মেনে নিয়েছি, কিন্তু এইটা হবে না। অষ্টমঙ্গলা থেকে ঘুরে আসবে তারপরে। মা। রিমি, রিমি, ওকে। চুলটার কি অবস্থা করেছিস বলতো? দাঁড়া, আমি খাবারটা নিয়ে আসি, তারপরে আমি চুল বেঁধে দেবো, তারপরে তুই অফিসে যাবি। হোয়াট? কি সে ম্যাড অর হোয়াট? কি বোকা বোকা কথা, আমার নাকি চুল বেঁধে দেবে। গড, টিপিক্যাল মিডল ক্লাস। আমাকে তুমি যেভাবে জ্বালাচ্ছ তুমি বুঝতেও পারছো না, তোমার লাইফটা ঠিক এইভাবেই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আর কয়েকটা দিন একটু সহ্য করো, তারপর আস্তে আস্তে টের পাবে আমার প্ল্যানটা কি। এবার দেখবেন ওদের সংসারটা কিভাবে দাউ দাউ করে জ্বলে। আর বিষ্ণু, ওই দাউ দাউ করে জ্বলা আগুনে দেব আমরা। তা যা বলেছেন স্যার। ফোনটা ধরতে এত দেরি হয় কেন? হ্যাঁ, তোমার কি করছিলে? কোথায় 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 তুমি? কোথায় কোথায় কি করছো তুমি? হ্যাঁ, পুরী হানিমুন করছো নাকি এই বয়সে তুমি? আমার সর্বনাশ হয়ে গেল। তুমি এখানে শোনো, তুমি হানিমুন করতে যাও, তীর্থ করতে যাও, আমার জানার কিচ্ছু দরকার নেই। এখানে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেটাকে সলভ করতে হবে। তোমার মরা বাবা। কবে আসছো? কবে? আরে সব বিষ্ণু বিষ্ণুকে কিচ্ছু হবে না। তোমাকে চাই। হ্যাঁ, তুমি মামা হয়েছে, মামা জাতির কলঙ্ক নাকি তুমি? হ্যাঁ, তোমার ভাগনা বিপদে পড়ে আছে, কোথায় মামা দু হাত দু পা বাড়িয়ে ধরবে তা নয়। ঠিক আছে ঠিক আছে, বক 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 বক। স্যার, স্যার একটা কথা ছিল। কি কথা তোমার আবার? স্যার বলছি, তন্ময় হচ্ছে শ্রমিক ইউনিয়নের লিডার, আর ম্যাডাম হচ্ছে মালিক পক্ষ। স্যার আমি যতদূর তন্ময়কে জানি, ও কিন্তু শ্রমিকদের পক্ষ নিয়েই কথা বলে। আর এই একটা কারণেই ম্যাডামের সঙ্গে তন্ময়ের বিরোধ। এই একটা কারণে যদি ম্যাডামের সাথে তন্ময়ের বিরোধী হয়, তাহলে এই বিয়েটা কেন হলো? হ্যাঁ, তন্ময় তো প্রত্যেকটা স্টেপে ওকে বাধা দেবে। সেটা তো ঠিক। ও মাই গড, কি হলো স্যার? আমার রিমির লাইফটা হেল হয়ে গেল। হেল হয়ে গেল? হেল হয়ে গেল। আমি বুঝতে পেরেছি ওই রিমি নিজের ইচ্ছা বিয়ে করেনি। এই সব কিছুর মূলে হচ্ছে ওই অমলেন্দ্র চৌধুরী ওর বাপ। না স্যার। হ্যাঁ হ্যাঁ, বাপ। আমি বলছি, ওই কথাটা বলতে দাও। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর বাপ তন্ময়কে খুব পছন্দ করত, তাই ওই বাবার কথা রাখার জন্য বাধ্য হয়ে বিয়েটা করলো। না স্যার, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আমি আবার ভুল বলছি? কি ভুল? হ্যাঁ স্যার, বিয়েটা কারোর বাধ্যবাধকতা হয় না স্যার সবসময়। রিমি ম্যাডাম কিন্তু বাবার বাধ্যতায় কিন্তু বিয়ে করেনি। ও মানে
মানে কি কি বলতে চাইছো তুমি, বলো তো ব্যাপারটা, মানে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। আচ্ছা স্যার, বাবার পছন্দ করা ছেলেকেই যে বিয়ে করতে হবে এমন কি কোনো বাধ্যবাধকতা আছে? আছে আছে, আমাকে দেখো, আমাকে দেখে শেখো। এই দেখো না, আমি তো কত মেয়ের সাথে অনেক কিছু করেছি, কিন্তু যখন মানে আমার বাবা মানে ড্যাড যখন রিমি চৌধুরীকে পছন্দ করলো, তখন তো আমি ড্যাডের অবাধ্য হইনি, আমি এগ্রি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। সে যা বলেছেন স্যার, ম্যাডামকে বিয়ে করার জন্য আপনি যেভাবে হাকু পাকু করেছেন, তবে কিন্তু স্যার একটা কথা, কি কথা? আপনি যেমন এই বাবার ধরা ছেলে, ম্যাডাম কিন্তু সেরকম নয়। ম্যাডাম যেটা ভাবে সেটাই কিন্তু করে। ম্যাডাম কিন্তু নিজের ইচ্ছা ছাড়া এক পাও কিন্তু নড়ে না। মানে আচ্ছা বিষ্ণু, একটা কথা বলি, মানে তুমি তার মানে বলতে চাইছো যে ওই রিমি চৌধুরী নিজের ইচ্ছাতেই বিয়ে করেছে? হ্যাঁ স্যার, নিজের ইচ্ছাতেই বিয়ে করেছে। তবে এবার তন্ময় বুঝবে জ্বালাটা কি। কিসের জ্বালা? কিরকম? ম্যাডামকে তো স্যার আমি ভালো করে চিনি। ম্যাডামের সঙ্গে তন্ময়ের কিছুতেই মিলবে না, আর ওদের সংসারে আপনি না জড়িয়ে, বিশেষ করে স্যার আপনি ওই ডাইনোসর মেয়েটাকে বিয়ে না করে বড্ড বাঁচা বেঁচে গিয়েছেন স্যার। এইবার কিন্তু মজাটা টের পাবে তন্ময়। তন্ময় মজাও পাবে? মানে কিরকম মজা? সেরকম নয় স্যার, মজাটা মানে হলো তন্ময়ের সঙ্গে ম্যাডামের সম্পর্ক কিছুতেই মিল খাবে না, আর ম্যাডাম কিছুতেই তন্ময়কে স্বামী বলে মেনে নেবে না। তার মানে ওই তন্ময়ের সাথে রিমি চৌধুরীর ঢিসুম ঢিসুম কুরুক্ষেত্র হবে। তা যা বলেছেন স্যার, এবার দেখবেন ওদের সংসারটা কিভাবে দাউ দাউ করে জ্বলে। আর বিষ্ণু, ওই দাউ দাউ করে জ্বলা আগুনে কি দেবো আমরা। তা যা বলেছেন স্যার। ওই রিমি চৌধুরীকে যখন আমি পাইনি, ওকে কেউ পাবে না। রিমি আর তন্ময়ের সংসারটা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। স্যার স্যার, হ্যাঁ, রিমি চৌধুরীকে আপনি পাননি তো কি হয়েছে? আপনার কপালে এখন লক্ষ্মী ডান্স বাংলা ডান্স করছে। লক্ষ্মী? তোমাকে সব খবর আনতে হবে, সব সব সব। ব্যাস ম্যাডাম, বুঝে গেছি। সোনু সিংকে আর কিছু বলতে হবে না। আপনি শুধু একবার অর্ডার করুন আমাকে, তারপর যদি তন্ময়ের কোনো বেগতিক দেখি, ওর মাথাটা আমাকে মহাদেবদা বললো ম্যাডামের যে বিদেশি যন্ত্রটা কেনার কথা ছিল না, মহাদেবদা ম্যাডামকে এমন ভাবে বলেছে না, ম্যাডাম একদম কিনতে রাজি হয়ে গেছে। লক্ষ্মীর পরে আবার মহাদেব, খুব ভালো, মানে রাজি হয়ে গেছে, তাই নাকি? হ্যাঁ, রাজি হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর আর বলছি, রিমি চৌধুরী কোনো সন্দেহ করবে না তো? না না স্যার, মহাদেবদা যেভাবে কাজটা সামলিয়েছে না, ম্যাডাম কোনো স্কোপই পায়নি। কি বলেছে ম্যাডামকে? মহাদেবদা ম্যাডামকে গিয়ে বলেছে, ম্যাডাম আপনি যদি বিদেশি জিনিসটা কেনেন, তাহলে এই বিদেশি জিনিসটা 100টা লোকের কাজ করে দেবে। আর ম্যাডাম সেই সুযোগে ক্যালকুলেশন করে নিয়ে বলেছে, তাহলে তো আমাদের অনেক লাভ হবে কোম্পানি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর তাহলে তোমাদের আর একটা কাজ করতে হবে, এই খবরটা তন্ময়ের কানে দিয়ে দাও। আর যখনই তন্ময় জানতে পারবে যে
রিমি চৌধুরী মেশিন কিনছে আর 100 লোকের চাকরি যাচ্ছে, তখন তো দুজনের মধ্যে। তবে কিন্তু স্যার, ম্যাডাম কিন্তু তন্ময়ের সামনে কিছুতেই মাথা নোয়াবে না। ঝামেলা আরো বাড়বে। বেকার বেকার আমি সব টাকাগুলোকে খরচা করছি, কোনো লাভ নেই, কোনো লাভই নেই এদের পেছনে টাকা খরচা করে। শুধু একটা জিনিস বলেছিলাম, ইউনিয়ন লিডার হতে, সেটা তো পারলই না, উল্টে বড় বড় কথা। কখন ডাকলাম, এখনো আসার নাম নাই। আজকে আসুক ও, ওর যদি আমি 12টা বাজিয়েছি তবে আমার নামও রিমি চৌধুরী না। আজকে আসুক। না না, বলুন ম্যাডাম, আমায় কেন ডেকেছেন? ডেকেছি যখন নিশ্চয়ই কাজ আছে। আচ্ছা শোনো, তুমি বলতে পারো তোমার পেছনে আমি কেন গাদা গাদা টাকা খরচা করবো? তুমি তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, আর তার উপরে আমি শুনছি যে তুমি কারখানায় কোনো কাজও করছো। আরে কি করে করবো ম্যাডাম? ওই তন্ময় যদি কিছু করতে দেয় তবে তো করবো। সরি, তন্ময় বাবু। ঠিক আছে, তন্ময় তোমাকে কোনো কাজ করতে দিচ্ছে, কিন্তু আমি তোমাকে একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই ম্যাডাম, আমি তো আপনার সেবক। আপনি কাজ দিলে সেটা করতে পারবো না তা কি কখনো হয়? তন্ময় আর নন্দিনী, এদের উপর তোমাকে নজর রাখতে হবে। কোথায় যাচ্ছে, কি করছে, কখন কখন কি করছে, তোমাকে তোমাকে সব খবর রাখতে হবে, সব সব সব। ব্যাস ব্যাস ম্যাডাম, বুঝে গেছি। সোনু সিংকে আর কিছু বলতে হবে না। আপনি শুধু একবার অর্ডার করুন আমাকে, তারপর যদি তন্ময়ের আমি কেন রিমিকে বিয়ে করতে গেলাম? মাকে তখন একবার বুঝিয়ে বললে অন্তত আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না। তাছাড়া মারই বা কী হবে? মা যদি রিমির আসল রূপটা জানতে পারে তাহলে মা কি সেটা সহ্য করতে পারবে? কিন্তু মার কাছ থেকে কতদিনই বা লুকিয়ে রাখবো আমি? জানি না, আমার মাথায় আর কিচ্ছু আসছে না, কিচ্ছু না। যাওয়ার সময় কি আমরা দুজনে একসঙ্গে গেছিলাম নাকি যে একসঙ্গে ফিরবো? বাবু বাবু, রিমি তোর বউ, ওর প্রতি তোর একটা দায়িত্ব আছে, আর সেটা তুই ভুলে যাস না। মা, রিমি হলো কোম্পানির এমডি, ওকে এক হাতে অনেক কিছু সামলাতে হয়, তাই আমার ছুটির সঙ্গে ওর ছুটির সময় মিলবে না, সেটাই তো স্বাভাবিক।